প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনার মধ্যে সকলে ঘরে আছো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সামান্য তোমার সহযোগিতা করার জন্য আসছি। আমার মনে হয় তোমরা যদি আমার ক্লাসটা একটু ভালো করে দেখো তাইলে তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তবে আমি সাধারণত আজকে বেসিক মুনাফা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পরপর এই ক্লাসটাকে 10টা ক্লাসে আমি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সবগুলো অঙ্ক করিয়ে দিব এবং পরবর্তীতে 7টা সৃজনশীল অঙ্ক করিয়ে দিব, যা থেকে তোমরা তোমাদের পরীক্ষাতে অথবা তোমাদের স্কুলে তোমরা ভালো করতে পারো সে ব্যাপারে যথেষ্ট উত্তর আছে। দেখ, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা বোর্ড এবং স্ক্রিন দুইটি ব্যবহার করব যখন যেটা প্রয়োজন হয়। তোমরা আমাদের সাথে থাকো। আর অভিভাবক যারা আছেন তাদের অবগতির জন্য বলছি, আপনারাও এই ক্লাসটাকে আপনার ছেলে মেয়েরা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আজকের আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি আজকের পাঠে আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আজকে আমি যে প্ল্যাটফর্ম থেকে ক্লাসটা অনলাইন ক্লাসটা শুরু করছি সেটা সকলের পরিচিত, সারা বাংলাদেশে পরিচিত নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে বাংলাদেশ সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা পাঠ শিরোনাম, আমরা আজকে 8ম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 2 এই বিষয় 8ম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 2 এর থেকে আমরা ক্লাস করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা নিশ্চয়ই তোমরা চিনো বিষয়টা কি। তোমাদেরকে প্রশ্ন করা হলে তোমরা নিশ্চয়ই বলবে যে টাকা। আরো কিছু ছবি তোমরা দেখতেছ, তোমাদেরকে প্রশ্ন করলে বলবে যে বাংলাদেশ ব্যাংকের একটি মনোগ্রাম, তারপরে স্কুল ব্যাংকিং, একটা বাচ্চা তার স্কুলের কিছু পয়সা জমিয়ে একটি ব্যাংকে রাখছে। তোমাদেরকে প্রশ্ন করলে আসলে সেই বিষয়টি চলে আসে। এখন আমরা যে ছবিটা দেখতেছি তোমরা দেখো ছবিটা কি। আসলে ছবিটা একটা মহিলা একটা দোকানে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। তোমরা যদি প্রশ্ন করা হইলে তোমরা সেই বিষয়টাই হয়তো বলতে। যাক, আমরা সামনে যাই। এখন আমাদের এই এত কিছু পরও আমরা একটু আলোচনা করি। 100 টাকার একটি ফুটবল কিনে 110 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? তোমরা নিশ্চয়ই এক বাক্যে সবাই বলবে, কি বলবে? যে লাভ হবে। কারণ 100 টাকায় কিনছো, 110 টাকায় বিক্রি করছো, অর্থাৎ এখানে লাভ হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হলো কত? 110 টাকা। তাইলে বিক্রয় মূল্য বেশি, তাইলে বিক্রয় মূল্য যদি বেশি হয় আর ক্রয় মূল্য যদি কম হয় তাহলে লাভ হয়। তাইলে কত লাভ হয়েছে বিষয়টা তোমাদেরকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি বলবা? যে না, আগেরটা ছিল, আমরা আগের সিলেক্টটা যাই। যে 100 টাকায় একটি ফুটবল কিনে 100 টাকায় একটা ফুটবল কিনে
110 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? তাইলে তোমরা নিশ্চয়ই সবাই বলবে যে লাভ হবে। আর 100 টাকায় একটা ফুটবল কিনে 80 টাকায় যদি বিক্রি করা হয় তাইলে লাভ হবে না ক্ষতি হবে? তাহলে তোমরা কি বলবে যে যেহেতু এখানে বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি, সুতরাং এখানে কি হবে? সেখানে ক্ষতি। গুড। তাইলে আজকের আমাদের পাঠের বিষয় তোমরা কি হইতে পারে তোমরা একটু চিন্তা করে বলো, কি হইতে পারে? যে সরল মুনাফা অথবা লাভ ক্ষতি এরকম হইতে। তাহলে আমরা আজকের পাঠ শিরোনামটাকে সরল মুনাফা হিসেবেই আখ্যায়িত করলাম। আচ্ছা, তোমাদের অবগতির জন্য বলি, সরল মুনাফার চ্যাপ্টারটা হচ্ছে 2.1। এখানে প্রায় 19টার মতো অঙ্ক আছে। আমরা দেখি তাইলে সরল মুনাফার মানে 19টার মতো অঙ্ক আছে। প্রথম অঙ্ক এরকম 1, 2, 3 ভাবে আমরা এখানে এই বিষয়গুলি উপস্থাপন করছি। তোমাদের অবগতির জন্য বলি যে এই 19টা অঙ্ক আমি প্রতি ক্লাসে 5টা করে অঙ্ক করে দিব। তাহলে 5টা করে বা 6টা করে অঙ্ক করলে আমার 3 থেকে প্রায় 3টা ক্লাস লাগে। আমি 3টা ক্লাসে এই 19টা অঙ্ক করব। তারপর যে চক্রবৃদ্ধি মুনাফা আছে সেখানে যে অঙ্কগুলি আছে সেইটাও আমি 2 থেকে 3টা ক্লাসে, বাকি অঙ্কগুলো 6টা ক্লাস। আর বাকি যেই 2 দিন থাকবো আর 2টা ক্লাসে আমি এই অঙ্কগুলোর সমন্বয়ে 10টা সৃজনশীল অঙ্ক করে দেব। তোমরা আমার এই ক্লাসগুলি মনোযোগ করে দেখবা। আশা করি তোমরা যথেষ্ট সহজ মানে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবা। আর আমি সম্মানিত সকল যারা দেখছেন ভিউয়ার্স এবং অভিভাবকদেরকে বলছি, আপনারা হয়তো অনেক ছেলেমেয়েরা ক্লাস 8-এ পড়ে, তাদের কাছে মোবাইল থাকে না বা কোনো এরকম ডিভাইস না থাকার কারণে তারা বুঝতে পারে। আপনারা যারা এই ক্লাসটা দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এই বিষয়ে অবগত করাবেন যে অনলাইন পাঠশালায় এই ক্লাসগুলি হয়। তোমরা একটু দেখো, আপনারা এই লিঙ্কটা আমাদের এখানে পেয়ে যাবেন এবং আপনারা যদি করেন আশা করি আপনার ছেলেমেয়েরা অন্তত কিছু হলে উপকৃত। ধন্যবাদ। আমরা এখন আমাদের মূল কাজে যাই। মূল কাজে পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুনাফা কি বলতে পারবে, সরল মুনাফা নির্ণয় করতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এই সংক্রান্ত সমস্যা সরল মুনাফা আসল ব্যাখ্যা করতে পারবে এবং এই সংক্রান্ত সমস্যা সমাধান। অর্থাৎ পাঠ শেষে আমরা এই বিষয়গুলি আমাদের শিক্ষার্থী থেকে অর্জন করতে পারবো। আর আমরা যদি এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদেরকে অর্জন করাই দিতে পারি তাইলে আমার ক্লাসের সার্থকতা। তবে আমি আমার সার্থকতার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসো, তোমরা মনোযোগ দাও। আশা করি তোমাদের যথেষ্ট উপকার আসবে। একটু মনোযোগ সহকারে ক্লাসগুলি খুঁজে পাবো। যাক, প্রথমে আমরা জানবো বিনিয়োগ কি। আসলে লাভ ক্ষতি মুনাফার বিষয়ে বিনিয়োগ করতে হয়, অর্থাৎ পুঁজি খাটাইতে হয়, বিনিয়োগ করতে হয়। তাহলে বিনিয়োগ কি এই বিষয়টা আমাদের জানা উচিত। বিনিয়োগ হলো সেই মূলধন যে টাকা ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তার ব্যবসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে ব্যয় সম্পন্ন। অর্থাৎ বিনিয়োগ হলো একটা মূলধন, যে মূলধনটা ব্যবসায়ীরা তার ব্যবসা সংক্রান্ত কাজে ব্যবহার করে। তাহলে আমরা দেখি আমাদের স্ক্রিনে কি বলে। ঠিক সেই বিষয়টি চলে আসছে। বিনিয়োগ হলো সেই মূলধন যে টাকা দিয়ে ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তার ব্যবসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ব্যয় সম্পন্ন করে থাকেন। তাহলে এই হলো বিনিয়োগ। এখন আমরা আরেকটা বিষয় বলবো। এখন আমরা আলোচনা করবো মূলধন কি। আসলে বিনিয়োগ আর মূলধন কাছাকাছি একটা বিষয়, তারপরও একটু পার্থক্য আমরা আছে। মূলধন হলো কি, যে মূলধন হলো সেই টাকা যে টাকা দিয়ে কোনো ব্যবসায়ী বা তার প্রতিষ্ঠান প্রথমে তার ব্যবসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। যেমন কোন ব্যবসায়ী প্রথমে 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, সুতরাং মূলধন হবে তার 10 লক্ষ টাকা। কোনো শর্ত না থাকলে বছরে যে কোনো সময়ে মূলধন পরিবর্তন করে। অর্থাৎ বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝে বলছো। অর্থাৎ কোনো ব্যবসা সংক্রান্ত ব্যবসা শুরু করার আগে যে পুঁজিটা নেওয়া হয় সেটা হলো মূলধন। সেটা তার অবস্থা ভেদে বা ব্যবসার প্রকৃতি ভেদে সেটা বড় হইতে পারে, মূলধন ছোট হইতে পারে। কেউ
ছোট ব্যবসার জন্য 10,000 টাকা হতে পারে, কার বড় ব্যবসার জন্য 10 লক্ষ 1 কোটি এরকম হতে পারে। অর্থাৎ আর বিনিয়োগ হলে কোনো শর্ত যদি না থাকে, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে যাইয়া যে সেখানে যদি শর্ত না থাকে, তাহলে এই বিনিয়োগ যে বছরে যে কোনো সময় ইচ্ছা করলে যে বিনিয়োগকারী বা মূলধনকারী সে বিনিয়োগ কমাইতেও পারে, বাড়াইতেও পারে। তাইলে আশা করি বিষয়টা সম্পর্কে তোমরা অবগত হয়েছো। ব্যবসা সংক্রান্ত সকল বিষয় ক্রয় বিক্রয় একটি বিষয়। আচ্ছা, তাহলে ব্যবসা করার জন্য আমাদের যে বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটা হল ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় যদি না হয় তাহলে ব্যবসাতে লাভ বা ক্ষতি বা মুনাফা কিছু হয় না। অর্থাৎ ব্যবসা সংক্রান্ত ব্যবসাটাকে পরিচালিত করার জন্য আমাদের অবশ্যই ক্রয় বিক্রয় বিষয়টা খুব জড়িত। আমরা এখন জানবো যে আসলে ক্রয় মূল্য কি। ক্রয় মূল্য কি তোমরা নিশ্চয়ই বলতে পারো যে ক্রয় মূল্য কি। তোমাদেরকে প্রশ্ন করলে আমি এখন বলতে পারি যে যারা দেখছো তারা সকলেই বলতে পারবে যে ক্রয় মূল্য হলো সেই মূল্য যা যেই টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করা হয়। অর্থাৎ একটা কলম আমি 5 টাকা কিনলাম, অর্থাৎ এই কলমের ক্রয় মূল্য হলো 5 টাকা। ক্রয় মূল্য ক্রয় করার সময় ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য হলো ক্রয় করার সময় যা বা তৈরি করার সময় তা ব্যয় করা হয়, তাই হলো ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি? বিক্রয় করার সময় যে মূল্য পাওয়া যায় তাই হলো বিক্রয়। তাহলে বিক্রয় করার সময় যে মূল্য পাওয়া যায় তাই হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে দুটা বিষয় জানছি যে বিষয়ে একটা হলো আমরা আমাদের মুনাফা সম্পর্কিত দুইটা বিষয় জানছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য অর্থাৎ একটা হলো ক্রয় মূল্য, একটা হলো বিক্রয় মূল্য। অর্থাৎ এই দুইটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুনাফার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে। দেখ আমরা একটু সামনে আগাই। তাহলে আমাদের বিক্রয় করার সময় আমাদের স্কিলও চলে আসছে যে বিক্রয় করার সময় যে মূল্য পাওয়া যায় তাই হলো বিক্রয় মূল্য। এখন আমরা লাভ বা মুনাফা ক্রয় মূল্যের চেয়ে বেশি বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। অর্থাৎ লাভ বা মুনাফা আমরা লাভ আর মুনাফা বিষয়টা কি? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। যেমন ধরো এখানে চলে আসছে যে লাভ 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 মানে কি? যে ক্রয় মূল্য কম হতে হবে আর বিক্রয় মূল্য বেশি হতে হবে। তাই হলো অর্থাৎ বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হলে লাভ হয়। লাভ হয়। তাহলে কি বিষয়টা কি তোমরা যখন বুঝতে পারছো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হলে লাভ হয়। যেমন ধরো একটা কলম আমি 10 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা, 10 টাকা দিয়ে 10 টাকা হল ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আর একটা কলম বিক্রি করেছি হলো 12 টাকা, 12 টাকা, তাই তো হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এখন লাভ কত? এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে লাভ কত, যে স্যার লাভ হইছে না ক্ষতি হইছে? তাহলে তোমরা অবশ্যই বলবে যেহেতু আমরা আগে লিখছিলাম যে ক্রয় মূল্য যদি কম হয় আর বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে এখানে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য হইছে 12 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে সুতরাং লাভ হইছে। তাহলে কত লাভ হইছে? তাহলে লাভ সমান হইল বিক্রয় মূল্য বিয়োগ হইছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে যে করটা পাওয়া যায়, যে অংশটা পাওয়া যায় সেটা হলো লাভ। তাহলে এখানে ক্রয় মূল্য হইছে 10 টাকা আর বিক্রয় মূল্য হইছে 12 টাকা, তাহলে সমান 12 টাকা বিয়োগ হইছে 10 টাকা,
সমান সমান হচ্ছে 2 টাকা, অর্থাৎ 2 টাকা লাভ। তাহলে আমাদের এখানে স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করো যে বিষয়টা আমাদের স্ক্রিনে চলে আসছে যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। এখানে একটা উদাহরণ আছে, যেমন 250 টাকার একটা মোরগ কিনে 3300 টাকায় বিক্রি করলে এখানে বিক্রয় মূল্য বেশি, তার ক্রয় মূল্য কম, সুতরাং এখানে লাভ হয়েছে। যেমন লাভ সমান 300 টাকা বিয়োগ হচ্ছে 250 টাকা সমান হলো 50 টাকা। আচ্ছা আমরা একটু দেখি, যেমন ধরো এখানে একটা মুরগার বিষয়টা এখানে চলে আসছে। তাহলে কি আসছে, দেখো লাভ বিক্রয় মূল্য 300 টাকা একটা মোরগ কিনছে, বিয়োগ দিছে ক্রয় মূল্য 250 টাকা, লাভ হচ্ছে 50 টাকা। যাক, তাহলে তোমরা লাভ সম্পর্কে বিষয়টা বুঝতে পারছো যে লাভ হইলো বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম। আর আমরা এখন ক্ষতি নিয়ে আলোচনা করব। ক্ষতি হইলো কি, সাধারণত তার উল্টোটা, ক্ষতি হইলো তার বিপরীত। অর্থাৎ যদি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে তাড়াতাড়ি বুঝতে পারবা। তাহলে অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য, আর লাভ সমান তার বিপরীত। লাভ হইলো বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, আর ক্ষতি হইলো ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক তেমনই 300 টাকায় মোরগ কিনে 250 টাকায় বিক্রি করলো, অর্থাৎ কিনে মানে ক্রয় করছে 300 টাকায়, বিক্রি করছে 250 টাকায়। এখানে কি হয়েছে যে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম, সুতরাং এখানে ক্ষতি। তাহলে 300 বিয়োগ 200, অর্থাৎ তোমরা দেখো বিষয়টা যে এখানে কত টাকা, অর্থাৎ 50 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে। এখন তাহলে লাভ এবং ক্ষতি বিষয়টা তোমরা মানে বুঝতে পারছো। লাভ হইলো যে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, আর ক্ষতি হইলো ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, আর লাভ হইলো বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম। অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভ এবং ক্ষতি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই দুইটি বিশেষ প্রয়োজন হয়। যেমন আসলে প্রত্যেকটা জিনিসের দুইটা মূল্য থাকে, একটি হলো ক্রয় মূল্য, একটি হলো বিক্রয় মূল্য। যেমন এই কলমটা ধরো, আমার হাতের যে কলমটা, এটা আমি যখন দোকানদার কিনছি আমার জন্য ক্রয় মূল্য, কিন্তু দোকানদার আমার কাছে বিক্রি করছে দোকানদার জন্য বিক্রি মূল্য। অর্থাৎ যে কোনো পণ্য দ্রব্যের দুইটা মূল্য নির্ধারণ থাকে, আমি যে ব্যক্তি কিনে তার জন্য ক্রয় মূল্য, আর যে বিক্রি করে তার জন্য বিক্রয় মূল্য। তাহলে বিষয়টা বুঝতে পারছো। আর লাভ হইলো ক্রয় মূল্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, এটা হলো লাভ। আর ক্ষতি হইলো বেশি দামে কিনছো কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে, সেখানে ক্ষতি। যাক, আমরা এখন আমরা মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মুনাফা সাধারণত দুই প্রকার, তোমরা জানো যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমরা মুনাফা সম্পর্কে আবার আলোচনা করব। আমরা সাধারণত মুনাফা জানি কয় রকম, মুনাফা দুই রকমের, একটা হলো সরল মুনাফা, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা সরল মুনাফা সম্পর্কে বিশেষভাবে আলোচনা। অর্থাৎ মুনাফা বলতে সরল মুনাফা কি বলা হয়। যদি শুধু বলা হয় যে মুনাফা, সেখানে মানে চক্রবৃদ্ধির বিষয় না। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বলতে গেলেই চক্রবৃদ্ধির কথা আসতে হবে। আর কেউ যদি বলে শুধু মুনাফা, তাইলে সেখানে আমরা সরল মুনাফাই ধরে নিব। আমরা সরল মুনাফা সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, তাহলে কি প্রতি বছর সরল মুনাফা তাহলে কাকে বলে? প্রতি বছর শুরুর প্রারম্ভিক মূলধনের উপর, অর্থাৎ বছরের প্রথম বা প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা। শুধু মুনাফা বলতে, আমি যেটা কথা বলছিলাম যে শুধু মুনাফা বলতে সরল মুনাফা, অর্থাৎ বছরের প্রথমে যে মুনাফাটা ধরা হয় সেটা হলো সরল মুনাফা। যাক, আমরা একটু সরল মুনাফার হার এখন আমরা আলোচনা করবো। সরল মুনাফার হার অর্থাৎ কোন নির্দিষ্ট টাকার উপর কোন নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয়, কোন নির্দিষ্ট টাকার উপর কোন নির্দিষ্ট সময়ের জন্য তাকে মুনাফার হার। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় সাধারণত 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে, অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে। সুতরাং যেমন 20%, এখানে আমরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, 20% বলতে বুঝি 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা। এখন যদি তোমাকে বলি যে 30%, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে 30% বলিতে কি বুঝো? 30% বলে এটা হলো পার্সেন্ট শতকরা চিহ্ন,
যে 30% বলিতে কি বুঝো, তখন তুমি কি বলবে যে 100 টাকার 1 বছরের মুনাফা 30 টাকা। যদি বলি 50%, তাহলে কি বলবে যে 100 টাকার 1 বছরের মুনাফা 50 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। আর এইভাবে যে পার্সেন্ট দিয়ে দেখানো মানে হইলো কি, যে এই 100 টাকার 1 বছরের মুনাফা হইলো 50 টাকা। অর্থাৎ এই শতকরা একটা ভগ্নাংশ, তোমাদেরকে অবগতির জন্য বলি, শতকরা একটা ভগ্নাংশ, এটার প্রকৃত বিষয় হলো যে 100 ভাগের 100 কম। অর্থাৎ যাক, আমরা এই বিষয়ে পরবর্তী আলোচনা করবো। তো আমরা একটু সামনের দিকে, আশা করি তোমরা আমার সাথে আছো এবং তোমরা ভালো আছো এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো। যদিও আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে করি তোমরা অনেক ভালোভাবে ক্লাসটা করতেছো। আচ্ছা, আমি তোমাদের অবগতির জন্য বলি যে সরল মুনাফা দুটি পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়। মুনাফাটাও দুটি পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়, একটা ঐকিক নিয়মের মাধ্যমে, আর একটা হলো মুনাফার সূত্রের মাধ্যমে। আমরা পরপর দুইটি বিষয়টাই আমরা আলোচনা করব। মানে ঐকিকের মাধ্যমে আমরা সরল মুনাফা কিভাবে নির্ণয় করে সেটা বলবো, এবং সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করে সেটা আমরা বলবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে আলোচনা করব সরল মুনাফার সূত্র। তাইলে আমরা সরল মুনাফার সূত্রগুলি একটু আলাদা দেখি। মুনাফা, এখানে চলে আসছে মুনাফা এখানে চলে আসছে কি, মুনাফাকে আমরা মানে সূত্রের ভাষায় আয় দ্বারা প্রকাশ করে। মুনাফা সমান সমান আয়, অর্থাৎ আয় দ্বারা, অর্থাৎ প্রফিট। মুনাফাকে সাধারণত আয় দ্বারা আমরা লিখে থাকি সূত্রের মাধ্যমে। মুনাফা সমান আয়, অর্থাৎ প্রফিট। ঠিক তোমরা স্ক্রিনে বিষয়টা দেখতে পাচ্ছ, মুনাফা প্রফিট। মূলধন বা আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রিন্সিপাল। মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রিন্সিপাল। তোমার স্ক্রিনে লক্ষ্য করো। এবং মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হারকে আমরা আর দ্বারা, রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সর্বশেষ হইল কি, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। সময়কে আমরা এন বা টাইম। তাছাড়া আরো বিষয় কিছু আছে, যেমন মুনাফা আসলকে এ দ্বারা টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এটার মিনিং হইল বাংলায় মুনাফা আসল, ইংরেজিতে টোটাল অ্যামাউন্ট। এখন আমরা কি বলবো, এখন আমরা এই মুনাফার এক সূত্রটা দেখবো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রের বিষয়টা হলো কি, যে মুনাফা নির্ণয়ের সূত্রের বিষয়টা হলো যে I ইকুয়াল PRN, যে I ইকুয়াল PRN। এখানে আমরা দেখতেছো তোমরা I ইকুয়াল, অর্থাৎ I হলো মুনাফা, P হইছে প্রিন্সিপাল বা মূলধন, আর হইছে মুনাফার হার, এন হইছে সময়। অর্থাৎ এখানে কি I সমান সমান P ইনটু R ইনটু হলো এন। অর্থাৎ এই মুনাফা নির্ণয় করার জন্য, অর্থাৎ ইন্টারেস্ট বার করার জন্য আমাদের মূলধনের সাথে মুনাফার হার এবং সময় যদি আমরা পরপর ধারাবাহিকভাবে গুণ করি, তাইলে আমাদের এই বিষয়টা চলে আসবে। অর্থাৎ তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, I ইকুয়াল টু PRN, মুনাফা নির্ণয় সূত্র, মুনাফা আসল ইনটু সময় ইনটু মুনাফার হার। আমরা সামনে অগ্রসর হই। তোমরা দেখো আসলে কি, যে I ইকুয়াল PRN, অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্র। অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্র, মুনাফা সমান আসল গুণ হলে সময় গুণ হচ্ছে মুনাফা হার, আসলে একটু বড় করে তোমাদেরকে দেখাইছি। যাক, আমরা পরবর্তীতে যাচ্ছি, যে পরবর্তী বিষয়টা কি আমাদের। তাইলে মুনাফা নির্ণয়ের সূত্র হইলো I ইকুয়াল টু PRN, টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মুনাফা আসল নির্ণয়ের সূত্র হইলো A ইকুয়াল P প্লাস
আই, অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল পাই। অর্থাৎ মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল হলো কি মুনাফা 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 আসল আসল সমান অর্থ হলো কি মুনাফা অর্থাৎ পি পি যোগ হইল আই অর্থাৎ পি তোমরা জানো যে পি মানে হলো মূলধন মূলধন আর আই হলো কি মুনাফা অর্থাৎ অর্থাৎ এই দুইটা একসাথে যোগ করলে আমরা মুনাফা আসল পাই যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা দেখ আমরা এটা লিখতে হবে না অর্থাৎ মুনাফা আসল সমান হলো পি ইকুয়াল হলো অর্থাৎ তাহলে আমরা মুনাফা আসল বার করার বিষয়টা আমরা মুনাফা বার জেনে ফেলছি। এখন আমরা জানবো প্রিন্সিপাল প্রিন্সিপাল হলো কি মূলধন। যদি মুনাফা আসল একসাথে থাকে মুনাফা আসল যদি আমাদের জানা থাকে তাহলে মূলধন বার করার জন্য অর্থাৎ পি সমান টোটাল অ্যামাউন্ট থেকে আমরা ইন্টারেস্ট যদি বাদ দেই বা মুনাফা বাদ দিলে আমাদের কি চলে আসবে যে মূলধন বা পি বা প্রিন্সিপাল চলে আসবে। এখন চলে আসছে কি যে ইন্টারেস্ট অর্থাৎ তাছাড়া আমরা মুনাফা নির্ণয় আরেকটা বিষয় আমরা বলতে পারি আই ইকুয়াল এ মাইনাস পি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমাদের মুনাফা আসল থাকে এবং আমরা যদি আমাদের মুনাফা আসল থাকলো অর্থাৎ এ থাকলো টোটাল অ্যামাউন্ট থাকলো এখন আমাদের পি জানা আছে যদি পিও থাকে অর্থাৎ প্রিন্সিপাল যদি জানা থাকে তাহলে সেখান থেকেও আমরা মুনাফা নির্ণয় করতে পারি। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট থেকে অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা প্রফিট প্রিন্সিপাল বা মূলধন বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা হলো কি মুনাফা যেমন এ আই ইকুয়াল এ মাইনাস পি। আসলে আমি বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করছি তোমাদের বোঝার স্বার্থে আমাদের এই বিষয়গুলি জানা দরকার। তাহলে মুনাফা সংক্রান্ত দেখো তোমাদের স্ক্রিনে একটা বিষয় চলে আসছে যে মুনাফা সংক্রান্ত সমাধানের জন্য আসল মুনাফার হার সরল মুনাফা আসল মুনাফার হার সরল সময় ও মুনাফা আসল মুনাফার হার সময় ও মুনাফা সময় এই চারটি উপাত্তের যে কোনো অর্থাৎ আমাদের মানে এই সূত্রগুলো প্রয়োগের জন্য এই সূত্র প্রয়োগ করে মুনাফা অথবা আসল অথবা সময় অথবা মুনাফা হার নির্ণয় করার জন্য এই চারটি উপাত্তের আমাদের খুব দরকার। একটা হলো আসল একটা হলো যেটাকে আমরা পি বলি একটা হলো মুনাফার হার যেটাকে আমরা আর বলি আর যেটা হলো সময় যাকে এন বলি এবং মুনাফা যাকে আমরা আই বলি। অর্থাৎ এই চারটা উপাত্ত আমাদের জানা খুব দরকার। এই চারটা উপাত্ত থেকে যে কোনো তিনটা উপাত্ত জানা থাকলে আমাদের বাকি উপাত্তটা আমরা অঙ্কের মাধ্যমে ঐতিহ্যের মাধ্যমে অথবা এই সূত্রের মাধ্যমে বাকি অর্থাৎ বিষয়টা হলো কি যে চারটা উপাত্তের যে কোনো তিনটা উপাত্তে যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি যে এটা হলো মুনাফা এটা হলো আসল এটা হলো ইন্টারেস্ট বা মানে প্রফিট ইত্যাদি অর্থাৎ এই বিষয়গুলি যদি আমরা জানতে পারি তাহলে আমরা যে কোনো সময় এই আমাদের কাঙ্ক্ষিত সমাধান আমরা করতে পারবো। অর্থাৎ যেমন ধরো আমি যদি মুনাফা হার জানি সময় জানি এবং মুনাফা জানি তাহলে আমি আসল নির্ণয় করতে পারবো। ঠিক যেমন আসল মুনাফা সময় জানতে পারলে আমি মুনাফা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখো উপাত্তের যে কোনো তিনটি মান জানা থাকলে বাকি উপাত্তটি বের করা যায়। তাহলে আমরা পরবর্তী এই সকল বিষয়টি বের করে দেখব। এখন আমরা আরো এই সূত্র সম্পর্কে আরেকটু ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা বিষয়টা কি জানি তোমরা আমার বোর্ডে লক্ষ্য করো যেমন আই ইকুয়াল পি আর এন আমরা তো এটা মূল সূত্র জানি অর্থাৎ তাই বা পি আর এন সমান হলো আই ঠিক আমরা তো লিখতে পারি অর্থাৎ এটা সমান যদি এটা হয় তাহলে এই পক্ষ সমান এই পক্ষ। তাহলে এখন আমরা এই সূত্রটাকে মডিফাই করে আমাদের এই অন্যান্য বিষয়গুলি বার করার জন্য আমরা মানে সূত্রটাকে তৈরি করি। যেমন পি আর এন সমান আই বা এখন যদি আমি প্রফিট বার করতে চাই তাহলে প্রফিট ইকুয়াল হলো আই ইজ ইকুয়াল টু আর এন। অর্থাৎ দেখো এই পি এর সাথে আর এন গুণ হিসেবে আছে যখন ইকুয়ালের ডান দিকে চলে আসছে তখন আর এনটা ভাগ হয়ে চলে আসছে। তাইলে P
পি পি অর্থাৎ আমরা যদি আই এর মান জানা থাকি, আর এর মান জানি, এন এর মান জানি, তাহলে পি এর মান বার করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয়। আই ইজ ইকুয়াল টু আই বাই আর এন, অর্থাৎ আই বাই আর এন। ঠিক আছে? ঠিক তেমনি তাহলে এটাকে আমরা মডিফাই কৃত 2 নম্বর সূত্র বলতে পারি। আর বা যখন আমরা আর আর চাই তাহলে আমরা কি করতে পারি, যে আই ইজ ইকুয়াল টু পি এন পার্সেন্ট দিতে পারি আমরা এখানে, বা এটাকে আমরা 3 নম্বর বলতে পারি। আর যদি আমরা এন বার করতে চাই, এন ইকুয়াল ঠিক আই পি আর। তাহলে তোমরা দেখো একটা সূত্র থেকে আমরা বাকি 3টা সূত্র তৈরি করে ফেলছি। তাহলে আমরা যদি খালি একটা সূত্র জানি তাহলে বাকি 3টা সূত্র আমাদের জন্য কোনো বিষয় না। তাহলে আমরা কি আই ইকুয়াল পি আর এন। এখন তোমাকে অঙ্ক করার সময় লক্ষ্য করতে হবে তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে, আসল নির্ণয় করতে বলা হয়েছে, সময় নির্ণয় করতে বলা হয়েছে, নাকি মুনাফার হার নির্ণয় করতে। তুমি এটা যদি পারো তাইলে আমাদের এই সূত্রটাকে মডিফাই করে তুমি যেগুলো, যেমন তুমি নিশ্চয়ই জানো যে আই ইকুয়াল টু পি আর এন, এটা হলো আমাদের সূত্র। এখন আই ইকুয়াল টু পি আর এন তুমি জানো না যে পি ইকুয়াল টু কি, জানা দরকার। এখন তুমি যদি এই পি আর এন সমান আই লিখতে পারো, কারণ এটা সমান এটা হইলে এটা সমান, যেমন এ সমান যদি বি হয় তাহলে বি সমান এ, সত্যি কথা। তাহলে ঠিক আই সমান যদি পি আর এন হয় তাহলে পি আর এন সমান আই, তাহলে পি ইকুয়াল টু এটার সাথে পি আর এন গুণ হিসেবে আছে, এটা ভাগ হয়ে চলে অর্থাৎ আই বাই পি আর এন আর এন। তাহলে পি এর মান বার করতে পারো, আর এর মান, এন এর মান, এইভাবে তুমি নির্ণয় করতে পারো। যাক, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। আমার স্ক্রিনও তোমরা দেখো এইভাবে করা আছে, দেখো আমার স্ক্রিনও এই বিষয়টা এইভাবে তাহলে তোমরা স্ক্রিনও দেখো, যে দেখো দেখো এই যে এইভাবে করা আছে। আই ইজ ইকুয়াল টু পি আর এন অর পি আর এন আই, আই আসল নির্ণয় সূত্র, সময় নির্ণয় সূত্র, মুনাফা নির্ণয় সূত্র। অর্থাৎ আমি বোর্ডেও তোমাদেরকে বিষয়টা দেখাইছি, স্ক্রিনেও দেখাইছি। তোমরা এই বিষয়টা বারবার দেখবা স্ক্রিনের মাধ্যমে। তাহলে তোমরা দেখো যে মুনাফা নির্ণয়, রমেশ সাহেব ব্যাংকে 500 টাকা জমা রাখলেন, ঠিক করলেন যে আগামী 6 বছর টাকা উঠাবেন না। ব্যাংকের মাসিক বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত টাকা পাবেন এবং মুনাফা আসল কত হবে। তাহলে আমাদের এই হলো সমস্যা, এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমাদের এখানে বিষয়টা তোমরা লক্ষ্য করো, এখানে কি কি দেওয়া আছে। ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, অর্থাৎ মূলধন, অর্থাৎ পি ঠিক রাখলেন, তিনি 6 বছর উঠাবেন না, তাইলে পি 6 বছর উঠাবেন না। তাইলে বিষয়টা হলো কি, যে মূলধন হইছে, মূলধন পি ইকুয়াল হইছে কত, পি ইকুয়াল হইছে কত, 5,000 টাকা। পি ইকুয়াল 5,000 টাকা টাইম এন, টাইম হইলো কত, কয় বছর, টাইম হইলো 6 বছর উঠাবেন না, 6 বছর, 6 বছর আগামী 6 বছর উঠাবেন না, টাইম হইলো 6 বছর, 6 বছর। আর এত টাকা আর হলো কি, আর কি আছে, মুনাফার হার, আর ইকুয়াল হইলো কত, 10%, অর্থাৎ 10% মানে হইলো 100 ভাগের 10, 100 ভাগের 10। আর আমরা যদি এটাকে 100 ভাগের 10, তাহলে আমরা সামনে এক যাই। তাহলে সূত্রের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে কি দেওয়া আছে ইত্যাদি, তাহলে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে তাহলে 10%, তাহলে কি বার করতে দেবো, আই ইকুয়াল হোয়াট, আই সমান কত। তাহলে আমরা আই কিভাবে বার করতে পারি, আমরা এই বিষয়গুলি মুছছি। তাহলে আমরা আই কিভাবে বার করতে পারি, আমরা জানি আই ইকুয়াল অর্থাৎ মুনাফা ইকুয়াল হলো পি আর এন। পি হইলো 5,000 টাকা আর এন হইলো, আর হইলো 10%। 10% যদি আমরা করি তাহলে 0.1 ইনটু হইলো 6 বছর। এখন যদি আমরা এই সম্পূর্ণটাকে ধারাবাহিক গুণ করি তাহলে যেটা চলে আসবে সেটা হলো কি আমাদের, যেটা চলে আসবে সেটা হলো আমাদের কি মুনাফা, মানে কি বলা হয়, যে আমরা যদি সম্পূর্ণ করি অর্থাৎ ধারাবাহিক ভাবে এটা গুণ করি তাহলে আমাদের চলে আসবে 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা হলো আমাদের মুনাফা। তাহলে কথাটা কি বুঝাইতে পারতেছি, তোমরা লক্ষ্য করো যে আমাদের, আমরা আগে বলছিলাম যে কোনো 3টির মান জানা থাকলে পরবর্তী মানটা বার করা যায়। তাহলে এখানে দেখো এই অঙ্কের মধ্যে দেখো
মানে মূলধন আছে, সময় আছে, মুনাফার হার আছে। আমাদের বার করতে হবে মুনাফা কত। তাহলে একটা নাই, তিনটা মান, 1 2 এই তিনটা মান দেওয়া আছে, এই মানটা আমাদের বার করতে হবে সূত্রের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ আবার বলছে আরেকটা কথা বলছে যে এই মানে টোটাল অ্যামাউন্ট কত, এইটাও আমাদের বার, দুইটা অঙ্ক আমাদের করতে হবে। তাহলে আমরা সূত্রের মাধ্যমে জানি কি I is equal to PRN। তাহলে 5000 into 0.1 করতে আসছে, অর্থাৎ 100 এর যদি আমরা 10 এর যদি আমরা 100 টা ভাগ করি, অর্থাৎ মানে 10% সমান হলো কি 100 ভাগের 10। এই 10 এর যদি আমরা 100 টা ভাগ দেই, তাহলে ভাগফল চলে আসে 0.1। অর্থাৎ অর্থাৎ 10% যে কথা 0.1 একই কথা। এই জন্য আমরা 0.1 এখন ধারাবাহিক 5000 এর সাথে 0.1 ইনটু হলো 6, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে কত পাচ্ছি 3000 টাকা। তাহলে আমাদের কি মূলধন হয়েছে 3000। তাহলে আমরা নিশ্চয়ই এই তিনটা মান, এখন যদি তোমাদের এই তিনটা মানের অন্য এই আয়ের মান থাকে, আর এর মান না থাকে, আর বাকি দুইটা মান থাকে, তাহলে তোমরা মানে কি আর এর মানও ভাগ করতে পারবে। দেখ এখন আমরা একটু সম্মুখ যদি, আর এখন আরেকটা বিষয় আমাদের বার করতে হচ্ছে কি যে এ হলো কি যে প্রিন্সিপাল প্লাস হলো মুনাফা। তাহলে আর পি হলো 5000 টাকা, আর আমরা বার করছি আই হলো 3000 টাকা, সমান হলো 8000 টাকা। তাহলে কি বলে বুঝতে পারছো? এ ইকুয়াল হলো পি প্লাস আই। তাহলে পি এর মান আমরা জানি মূলধন, আমরা 5000 টাকা, আই আমরা এই মাত্র বার করলাম 3000 টাকা। সুতরাং এ মানে টোটাল অ্যামাউন্ট, আর টোটাল অ্যামাউন্ট মানে হলো পি প্লাস আই, অর্থাৎ মূলধন প্লাস হলো মুনাফা। এই 5000 হইছে মূলধন, আর আই হইছে 3000 টাকা। এই 5000 আর 3000 টাকা, 5000 টাকা 3000 যোগ করলাম 8000 টাকা। তাহলে আমাদের মুনাফা আসলে হলো কত? 8000 টাকা। যাক, তাহলে আমরা এই অঙ্কটাকে যদি আমরা ঐকিকের মাধ্যমে করতে যাই, তাহলে আমরা কিভাবে করবো দেখো তোমরা। সমাধান আমরা ঐকিকের মাধ্যমে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে কি আমরা জানি যে 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 100 ভাগে 10। দেখো ঐকিকের মধ্যে 5000 টাকা 6 বছরের মুনাফা, অর্থাৎ 1 টাকার 1 বছরের মুনাফা কম, 100 টাকার 1 বছরের মুনাফা যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে। কম মানে হলো মানে ভাগ, তা 5000 টাকা 6 বছরের মুনাফা বেশি হবে, বেশি ওই মানে উপরেটার সাথে গুণ। তাহলে 10 into 5000 into 6 দিতে হলো 100। আমরা ঠিক যদি ধারাবাহিক ভাবে গুণ ভাগ করি, তাহলে আমাদের অঙ্ক চলে আসে, আমাদের মান চলে আসে কত? 3000 টাকা। তাহলে দেখো তোমরা, আমরা এই সূত্রের মাধ্যমে 3000 টাকা আসছে, আবার ঐকিকের মাধ্যমে 3000 টাকা আছে। ঠিক মুনাফা আসল, মুনাফা যোগ আসল। এখন দেখো মুনাফা যোগ আসল, তাহলে মুনাফা আসল কত? 3000 যোগ হয়েছে আসল হলো 5000, সমান হলো কত? 8000 টাকা। তাহলে কি করলাম আমরা যে আমরা এই মুনাফা সরল মুনাফা নির্ণয়ের জন্য আমরা কি বলতে পারি, কি করতে পারি, আমরা ওই সূত্রের মাধ্যমে করতে পারি, ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। তবে আমাদের মাথার মধ্যে যেটা থাকতে হইব যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের অবশ্যই 3টা মান জানা থাকতে হবে। 3টা মান জানা থাকলে আমার পরবর্তী মানটা আমরা বার করতে হবে। আর অঙ্ক পড়ে আমাদের নির্ণয় করতে হবে যে কোনটা কার মান, আয়ের মান কোনটা, পি এর মান কোনটা, আর এর মান কোনটা, এন এর মান কোনটা। এই বিষয়টা আমাদের অঙ্কটা গণিত পড়ে বিষয়টা আমাদের জানতে হবে, তাইলে তুমি খুব সহজে অঙ্কটা করতে পারবে। দেখ আমরা আরো সামনে দিয়ে অগ্রসর হই। তাইলে বিষয়টা হলো কি, তাহলে তোমরা নিশ্চয়ই এখন উপলব্ধি করতে পারতেছো যে তোমরা কি পারবে। তোমরা তোমাদেরকে যদি এখন বলি মুনাফা কি, মুনাফা হার কাকে বলে, 30% বলতে কি বুঝো, মুনাফা নির্ণয়ের সূত্রটা কি, মুনাফা আসল কাকে বলে, আশা করি তোমরা সকলে এই বিষয়গুলো উত্তর দিবে। আর তোমরা নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করবে। আর আমাদের এই বিষয়গুলো আমাদের এই দর্শনীয় অনলাইনের পেজে যুক্ত হয়ে তুমি তোমার এই পড়াগুলো, এই লেখাগুলো তুমি আমাদের পেজে দিয়ে দিবে, আমরা সেটা মূল্যায়ন করে তোমাকে আবার জানাই দেব। এখন আমরা তোমাকে যদি প্রশ্ন করি যে 12% বলছে কি নিচের কোনটি সঠিক, তুমি যদি বলো যে ক সঠিক, তাহলে দেখি ক সঠিক কিনা। কাউকে বললাম, সে বললো যে ক সঠিক, তাহলে কতে যদি আমরা ক্লিক করি, দেখা কি হয়। না, হয় নাই।
হয় নাই, অর্থাৎ সঠিক না, অর্থাৎ 12% মানে 20/4 না। আচ্ছা গ দেখি, না গ হয় নাই, তাহলে কি ছোট বন্ধু তুমি তাহলে গ। আচ্ছা তোমার গটার মধ্যে আমি প্রশ্ন করি যে 12% মানে হলো সব কয়টি, সঠিক কিনা? না এটাও হয় নাই, তাহলে নিশ্চয়ই তো খটা মনে হয় সঠিক। তাহলে খটাতে আমরা ক্লিক করে দেখি যে 12% মানে কত ভাগের কত। বাহ হয়ে গেছে, ধন্যবাদ। তাহলে 12% মানে 25/3। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে নির্ণয় করছি, কিভাবে আমরা পারছি? তুমি দেখো যে 25/3 কিভাবে হয়েছে, তুমি নিজে এটা কইরাও এটার উত্তর দিতে পারো। যেমন কি যে 12% সমান সমান কি 100/5। তাহলে আমরা যদি সাইড ব্র্যাকেট দিই 3×4=12 আর সাইড ব্র্যাকেটে 4×25 100, তাহলে 25/3। তাহলে আমাদের এখানে আছে কি 25/3, আমাদের খয়ের প্রশ্নের মধ্যে 25, অর্থাৎ তো আমরা এই বিষয়টা এইভাবে নির্ণয় করে দেখাতে পারি। তাহলে আমি তোমাদেরকে আর একটু মজা দেওয়ার জন্য এই বিষয়টা এইভাবে করেছি। তাহলে যাক, আমাদের মূল্যায়ন আমরা পরবর্তীতে তোমাদের কি বলা হয় যে তোমরা রবি সাহেব ব্যাংকে 8,000 টাকা জমা রাখলে, যেমন ঠিক করলেন যে আগামী 6 বছর টাকা উঠাবেন না, ব্যাংকের বার্ষিক মুনাফা কত পার্সেন্ট হলে 5 বছর পর তিনি মুনাফা কত টাকা পাবেন, মুনাফা কত টাকা। ঠিক এই অঙ্কটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করাইছি। তোমরা বাড়িতে এই অঙ্কটা করে আমাকে আমার এই মানে অফিসিয়াল অনলাইনে তুমি আমাকে জানাও। তাহলে আর আমরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। এটা হলো এখনের কাজ ছিল। বাড়ির কাজ হলো কি যে উদ্দীপক রমি সাহেব ব্যাংকের 6,000 টাকা ঠিক করলেন যে তিনি আগামী 6 বছর টাকা উঠাবেন না এবং ব্যাংকের মুনাফার বার্ষিক মুনাফার 10%। এখন আমাদের উদ্দীপক, এগুলো উদ্দীপক আমাদের মানে সৃজনশীল অঙ্কটা উদ্দীপক। আর পরপর 3টা প্রশ্ন। কয়লো মুনাফার সূত্রটি লিখো। কয়লো মুনাফার সূত্রটি লিখো। কয়লো উদ্দীপকের আলোকে মুনাফা আসল নির্ণয়, উদ্দীপকের আলোকে মুনাফা আসল নির্ণয় করো। গয়লো মুনাফার হার 15% হলে মুনাফা কত হবে এবং 2 মুনাফার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ 2 মুনাফা, এখানে আছে 10% মুনাফা, এখানে আবার প্রশ্নের মধ্যে আমি দিচ্ছি মুনাফার হার 15% হলে মুনাফা কত হবে এবং 2 মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাইলে বিষয়টা তোমরা আশা করি পারবে। 2 মুনাফার পার্থক্য বলতে কি বুঝাইতেছি যে আমি একটু তোমাদেরকে ক্লু দিয়ে দিই যে 10% হারে তুমি মুনাফা নির্ণয় করবা, আবার 15% হারে মুনাফা নির্ণয় করবা। 2টা মুনাফা নির্ণয় করার পার্থক্য মানে কি বিয়োগ বাদ, অর্থাৎ বড় মুনাফা থেকে ছোট মুনাফাটা বাদ দিলে যে দেবে এটা পার্থক্য। তাহলে আশা করি বুঝতে পারতেছ। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। জানি না তোমরা কতটুকু বুঝতে পারতেছ, কমেন্ট করে জানাবা আমাদেরকে। আগামী ক্লাসে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে আমাদের ক্লাসটি কেমন তা জানিয়ে লাইক শেয়ার করবে এবং সকলকে আমার পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং এই বলে আমাদের ক্লাসটাকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।